হ্যালো ফ্রেন্ডস, আমি এলহাম হুসাইন। সবাইকে আফ্রিকি সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। যে কোনো জনগোষ্ঠীকে যদি তার ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করা হয়, তবে সেই জনগোষ্ঠী পথ হারাবেই। কারণ ঐতিহ্য নির্মাণের যে রসদ বা অনুষঙ্গ, যেমন সেই জনগোষ্ঠীর মিথ, গল্প, কিংবদন্তি, কেচ্ছা কাহিনী, উৎসব অনুষ্ঠান, এই অনুষঙ্গগুলো সেই জনগোষ্ঠীর যারা পূর্বপুরুষ, তাদের হাজার বছরের অভিজ্ঞতা, ভাবনা এবং চিন্তার যে জারক রস, সেই জারক রসে সিঞ্চিত থাকে। এবং এই ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন জাতি যে কোনো সংকটের মুখে বিভ্রান্ত হয়ে পড়ে, আর বিভ্রান্তি বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। আর ঐতিহ্যের সঙ্গে থাকার সবচেয়ে বড় যে ইতিবাচক ফল, সেটি হলো সংহতি। যে কোনো জনগোষ্ঠীর মিথ, গল্প, কিংবদন্তি সেই জনগোষ্ঠীকে একটি একক প্ল্যাটফর্মে সংহত রাখে, একতাবদ্ধ রাখে। মানুষে মানুষে চিন্তার বৈচিত্র্যতা থাকতে পারে, আর বৈচিত্র্যতাই সৌন্দর্য। বৈচিত্র্যতাকে মেনে নেওয়া, উদযাপন করার মধ্যেই মানুষের ঔদার্যের পরিচয় পাওয়া যায়। কাজেই মিথ, কিংবদন্তি, গল্প, কেচ্ছা কাহিনী, উৎসব, তিথি পার্বণ, এই অনুষঙ্গগুলো একটি জনগোষ্ঠীকে সব সময়ই সামনে রাখতে হয়। তা না হলে সেই জনগোষ্ঠী পথ হারাতে পারে। এই বিষয়টি নিয়েই আমি আজকে আলোচনা করব, এবং এই আলোচনায় আফ্রিকার সাহিত্যের দুটি নামকরা গ্রন্থ আপনাদের সামনে আমি হাজির করব। একটি তানজানিয়ার অগ্রগণ্য নাট্যকার ইব্রাহিম হুসেইনের কিনজে কি তিলে, এটি একটি ট্র্যাজেডি নাটক যেটি তিনি রচনা করেন 1969 সালে। এই নাটকটির উপরে আমি আলোকপাত করব। আরেকটি গ্রন্থ নোবেল বিজয়ী সাহিত্যিক, যার জন্মই হয়েছিল তানজানিয়ায়, তিনিও আফ্রিকান, আব্দুল রাজাক গুরনা, তার বিখ্যাত উপন্যাস আফটার লাইফস। এই দুটি গ্রন্থকে আমি আজকে সংক্ষেপে আপনাদের সামনে হাজির করব। 1885 সালে বার্লিন কনফারেন্সে আফ্রিকার শরীরে ছুরি বসানো হয়। আফ্রিকাকে খণ্ড বিখণ্ড করে কতিপয় ঔপনিবেশিক রাষ্ট্র, যেমন ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, এরা ভাগ বাটোয়ারা করে নেয়। এবং জার্মানি তানজানিয়া, বুরুন্ডি ও রুয়ান্ডাকে দাবি করে। এরপর সেখানে ইস্ট জার্মান কোম্পানিকে দায়িত্ব দেয়। কিন্তু 1891 সালের মধ্যে এই ইস্ট জার্মান কোম্পানি ব্যর্থতার পরিচয় দেয়। 1891 সালে জার্মান সরকার এই তিনটি দেশের বা এই অঞ্চলের শাসন ব্যবস্থা হাতে নেয়। নিয়েই যা করে সেটি হলো মানুষের উপর উচ্চ হারে ট্যাক্স বসানো, খাদ্যশস্যের পরিবর্তে তুলা চাষে বাধ্য করা, এবং মানুষকে নানানভাবে বিভ্রান্ত করা, নিপীড়ন করা, নির্যাতন করা, এই কাজগুলো করতে থাকে জার্মান সরকার। আর আমরা জানি যে যে কোনো ক্ষমতার
বা যে কোনো পাওয়ার যখন চর্চিত হয় তখন তার উপজাত হিসেবে সেখানে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ তৈরি হয়। স্থানীয়দের মধ্যে স্বভাবতই রাগ, ক্ষোভ, অভিমান তৈরি হতে থাকে এবং 1905 সালে তানজানিয়ার মাম্বি অঞ্চলের একজন আধ্যাত্মিক নেতা, যার নাম কিনজেকিতিলে নোয়ালে, তিনি ঘোষণা করেন যে তার কাছে জলদেবতা বকোলোর আশীর্বাদ পুষ্ট পানি রয়েছে এবং এই পানি গায়ে মেখে কেউ যদি বুলেটের সামনেও যায় তবে বুলেট তাকে বিদ্ধ করতে পারবে না। তো তার এমন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার স্থানীয় মানুষ একত্রিত হয়। তারা গায়ে এই পানি, ক্যাস্টর অয়েল, ভুট্টার বীজ মেখে তীর ধনুক নিয়ে জার্মান বাহিনীর সামনে যুদ্ধে লিপ্ত হয়, একেবারে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধ বা এই যে বিপ্লব, এটিকে মাজি বিপ্লব বলে অভিহিত করা হয়। মাজি শব্দটি সোয়াহিলি ভাষা থেকে নেওয়া হয়েছে। মাজি শব্দের অর্থ পানি। যেহেতু সেই আধ্যাত্মিক গুরুর এই পানি নিয়ে প্রচারণা এবং সেই প্রচারণা থেকে এই আন্দোলন, তাই এই আন্দোলনকে মাজি আন্দোলন হিসেবে চিহ্নিত করা হয়। এবং এই আন্দোলনে 1905 সালের আগস্টে শুরু হয় এই আন্দোলন এবং অক্টোবরের মধ্যে মোটামুটিভাবে জার্মান বাহিনী তাদের বন্দুক, মেশিন গান এসব দিয়ে স্তিমিত করে দেয় এবং হাজার হাজার মানুষ হতাহত হয়। বলা হয়ে থাকে প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষকে হত্যা করে এই জার্মান বাহিনী, যদিও সরকারি হিসেবে বলা হয়েছে 75,000। এই সংখ্যাও তো কম নয়। এত সংখ্যক মানুষকে হত্যা করা হলেও এবং এই আন্দোলনের যিনি ডাক দিয়েছিলেন একটা মিথকে সামনে রেখে, সেই কিনজেকিতিলে, তাকেও জার্মান বাহিনী গ্রেপ্তার করে এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এই আন্দোলন 1905 সালের অক্টোবরে প্রত্যক্ষভাবে থেমে গেলেও 1907 সাল পর্যন্ত কম বেশি চলতে থাকে এবং এই আন্দোলনে সাধারণ মানুষ হতাহত হয়। তবে এর একটি ইতিবাচক দিক হলো এর পরে জার্মান সরকার সেখানে নড়ে চড়ে বসে। তারা কিছু সংস্কার সাধন করে কৃষিতে, অর্থনীতিতে এবং মানুষের স্বার্থে কিছু কাজ বা কিছু পদক্ষেপ তারা গ্রহণ করে। আর সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব যেটি এই আন্দোলনের, সেটি হলো সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা তৈরি হয়। তারা একত্রিত হতে শেখে, তারা নিজেদের স্বার্থ উদ্ধারে সংহতির গুরুত্ব বুঝতে শেখে। কাজেই এটি পরবর্তীতে আফ্রিকার দেশগুলো যখন স্বাধীনতার পথে হাঁটতে শুরু করেছে, তখন কিন্তু এই মাঝি বিপ্লব নানানভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের প্রণোদনা দিয়েছে। এবং এই বিষয়টি ইব্রাহিম হুসেইন তার এই ট্র্যাজেডি নাটকে, কিনজেকিতিলে, এই নাটকে দেখিয়েছেন যে মিথ কিভাবে শতধা বিভক্ত মানুষকে একটি একক প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদের মধ্যে সংহতি তৈরি করতে পারে। মিথের এই শক্তি, এই যে ঐতিহ্যের শক্তি, যে মানুষকে একত্রিত করতে পারে, বিভাজন থেকে মানুষকে রক্ষা করতে পারে। আর আব্দুল রাজাক গুরনা তাঁর যে আফটার লাইফস উপন্যাস, সেখানে দেখিয়েছেন এই মিথের আর একটু এক্সটেনশন,
বা একটু বর্ধিত রূপ। সেটি হলো মিথ মানুষকে একত্রিত করে। আবার এই মানুষদের মধ্যে অর্থাৎ স্থানীয়দের মধ্যে যারা শাসক শোষকদের উত্তরাধিকার বহন করে, তাদের প্রসাদ গ্রহণ করে এবং তাদের মতো করে তৈরি করে নিজেকে, অর্থাৎ মিমিক ম্যানে পরিণত হয় যারা, সেই ব্যাবিংটন ম্যাকলের মিমিক ম্যান বা হোমি ভাবা তার তত্ত্বে যেভাবে মিমিক ম্যানের কথা বলেছেন, যে ঔপনিবেশিকদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, রুচি, আচার, বিহেভিয়ার এসব গ্রহণ করে যখন আমরা তাদের মতোই ভাবি, তাদের মতো করে সব কিছু করতে চাই, তখন এই যে স্থানীয় মানুষদের মধ্যে যে শ্রেণীটা তৈরি হয়, এটি হলো মিমিক ম্যানের শ্রেণী। এবং এরা এই শোষণ, শাসন, নিপীড়নের যে চর্চা যারা এই ঔপনিবেশিকরা করে থাকেন, সেটিকে আরও শক্তিশালী, সংহত এবং দীর্ঘায়িত করে। এবং এই উপন্যাসের যিনি অন্যতম প্রধান চরিত্র ইলিয়াস, সেই ইলিয়াস ছোটবেলায় চুরি হয়ে যায়। তাকে জার্মান বাহিনী চুরি করে, তাদের স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, তাদের ভাষা শেখায়। ইলিয়াস জার্মানদের মতোই খুবই স্বতঃস্ফূর্তভাবে জার্মান ভাষা বলে এবং সে পোশাকে আশাকে কেতাদুরস্ত একজন জার্মান। সে যখন অনেক বছর পর বাড়িতে ফিরে আসে, তখন তার নিজের বোন, যার নাম আফিয়া, তাকে দেখে তার নিজেকে অসভ্য মনে হয়, যে আফিয়া অসভ্য, সে কোনো আচার আচরণ জানে না এবং তাকে খুবই সে গেঁয়ো, অসভ্য এসব মনে করতে থাকে। এই যে মাইন্ডসেট, যে মনে করা, এটি কিন্তু সেই ঔপনিবেশিকদেরই মাইন্ডসেট, যারা আমাদের এই ভারতবর্ষেও এসেছিল এবং এসে আমাদেরকে তারা বলেছিল যে তোমাদের সভ্যতা নেই, ভাষা নেই। এবং ব্যাবিংটন ম্যাকলে তো বলতেনই যে এরা কথা বলতে পারে না, এরা জাস্ট ব্যাবল, অর্থাৎ এরা শুধু কিছু ব্যা ব্যা শব্দ করতে পারে। ব্যাবিংটন ম্যাকলে এরকম বলতেন। এবং উনি বাংলা ভাষা নিয়েও বলেছিলেন যে বাংলা ভাষা একটি অসম্পূর্ণ ভাষা, এই ভাষায় শিক্ষা দেওয়া সম্ভব নয়। আমি কিন্তু ম্যাকলের কথা বলছি। এই যে ঔপনিবেশিক মানসিকতা, এই মানসিকতা যখন স্থানীয়রাও ধারণ করে, তখন স্থানীয়দের যে অগ্রগতি, স্থানীয়দের যে পরিচয় বা আইডেন্টিটি, সেটি নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়। এবং গুর্না সেটি দেখিয়েছেন যে ইলিয়াস নিজেকে জেন্টলম্যান ভাবছেন আর তার বোনকে বা স্থানীয়দেরকে অসভ্য ভাবছেন। এই ইলিয়াস জার্মান বাহিনী, যে বাহিনীকে স্থানীয় ভাষায় আসকারি বাহিনী বলা হয়। আসকারি শব্দটিও সোয়াহিলি ভাষার শব্দ। আসকারি শব্দের অর্থ হলো সৈন্য বা পুলিশ বা গার্ড। তো এই সৈন্যবাহিনীতে, জার্মানদের সৈন্যবাহিনীতে ইলিয়াস যোগ দেয়, প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। পরবর্তীতে সে জার্মানিতে গিয়ে থিতু হয়, জার্মান মহিলাকে বিয়ে করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইলিয়াস নাৎসি বাহিনীর হাতে গ্রেফতার হন বা বন্দী হন এবং তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা করা হয়। জার্মান বাহিনীর ভাষ্য যে সে একজন আর্য মহিলাকে বিয়ে করে তাদের যে আর্যদের যে ঐতিহ্য, আর্যদের যে রক্তের আভিজাত্য, সেটিকে নষ্ট করেছে। এই অপরাধে ইলিয়াসকে হত্যা করা হয়। অর্থাৎ এখানে গুর্না দেখিয়েছেন যে আমরা যতই মিমিক ম্যান হই না কেন, ঔপনিবেশিকরা কখনোই আমাদেরকে তাদের সমতুল্য ভাবেন না। তারা খুব বেশি হলে আমাদের হাফ ব্রাদার বলতে পারেন, ব্রাদার কখনোই বলবেন না, বা হাফ সিস্টার বলতে পারেন, কখনোই সিস্টার বলবেন না। আমরা যতই তাদের মতো করে বলি, ভাবি, কাজ করি না কেন, তারা কখনোই আমাদের তাদের সমতুল্য মনে করেন না এবং এক ধরনের অ্যাংজাইটিতে ভোগেন যে আমাদের সংস্রব হয়তো তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, সেটিকে কলুষিত করছে। আবার আমরাও তাদের দিকে যেতে চাই, আবার নিজেদের ঐতিহ্য সেটিও আছে। সব কিছু মিলিয়ে একটা টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়, একটা অ্যাংজাইটি তৈরি হয়। এটিও মিমিক ম্যানের একটি বড় সমস্যা। এই বিষয়গুলো আব্দুল রাজাক গুর্না তার আফটার লাইফস
এই গ্রন্থে দেখিয়েছেন। এবং গুরনার নিজেও একজন ডায়াসপোরা, যিনি তানজানিয়ায় জন্মেছিলেন। পরবর্তীতে তিনি চলে যান, প্রায় কৈশোরেই চলে যান ইংল্যান্ডে এবং সেখানেই থিতু হন, ইংরেজিতে লেখেন। তো তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটিরও প্রতিফলন আমরা এই গ্রন্থে দেখি। তো সব মিলিয়ে এই দুইটি গ্রন্থ, যে দুটি গ্রন্থের কথা আপনাদের সামনে আলোচনা করলাম, একটি হলো ইব্রাহিম হুসেইনের বিখ্যাত নাটক কিনজে কি তিলে, যেটি রচনা করেন তিনি 1969 সালে, এই ট্র্যাজেডি নাটক। আরেকটি আব্দুল রাজাক গুরনার উপন্যাস আফটার লাইফস। এই দুইটি গ্রন্থে যেটি দেখানো হয়েছে, মোট কথা হলো যে মিথ একটি জাতির মধ্যে সংহতি বা একতা নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই মিথ বা ঐতিহ্য বিচ্ছিন্নতা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এবং নানান সংকটে বিশৃঙ্খলা তৈরি করে। কাজেই আমরা যদি নিজেদের আত্মপরিচয় সংহত রেখে বিশ্ব নাগরিক হতে চাই, বিশ্বকেও ধারণ করতে চাই, তবে নিজেকে বিসর্জন দিয়ে নয়, নিজের ঐতিহ্যকে রক্ষা করে, নিজের যে মিথ, নিজের যে কিংবদন্তি, নিজের যে গল্প, নিজের যে বয়ান, নিজেদের যে ন্যারেটিভ, সেগুলোকে রক্ষা করেই নিজেদের মাটিতে পা রেখেই আমরা আকাশ ছুঁতে পারি। এই দুটির সমন্বয়ে পারে একটি ভারসাম্যপূর্ণ জাতি বা জনগোষ্ঠী গঠন করতে। এটি আসলে এই দুইটি গ্রন্থের মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।